রাত গভীর হচ্ছিল এবং দিল্লির এক বিলাসবহুল এলাকার একটি বাড়িও ভরাক্রান্ত মনে হচ্ছিল। বাইরে চাঁদের নরম আলো ছড়িয়েছিল, কিন্তু ঘরের ভেতরের দেওয়ালগুলোতে ঘন অন্ধকার আর নীরবতা নাড়া দিচ্ছিল। ঘড়ির সুই 12র কাছাকাছি। বসার কক্ষের সোফায় অঞ্জলি বসে আছে, তার দৃষ্টি দরজার দিকে। কানগুলো সব রকম আওয়াজ শুনছে। প্রতিটি ঘড়ির শব্দে তার হৃদয় ধুলোতে ধক করে ওঠে। এটি ছিল তার প্রতিদিনের অভ্যাস। তার স্বামী পুলিশ অফিসার রোহিত বর্মা। কখন ফিরবেন তা কেউ জানে না, তবে তিনি যখনই বাড়ি আসতেন অঞ্জলি অপেক্ষা করেই থাকত। অবশেষে সেই পরিচিত গাড়ির আওয়াজ শোনা গেল। গেট খোলার শব্দ এলো। এরপরে ভারী বুটের আওয়াজ বারান্দা পেরিয়ে বাড়তে লাগল। অঞ্জলি চুপচাপ দাঁড়িয়ে গেল। তার হৃদয় যেন গলায় আটকে গেল। দরজা জোরে খুলল এবং রোহিত ঢুকে পড়ল। তিনি তার ইউনিফর্মে ছিল, মুখে মদের শক্ত গন্ধ। ঢুকেই বিকৃত সুরে বলল, আরে এখনো জাগছ? আমার অপেক্ষা করছো? অঞ্জলি কিচ্ছু বলল না। সে জানে বলে ফেললেও বিপদ, নীরব থাকলেও বিপদ। ধীরে ধীরে অঞ্জলি রোহিতের হাত থেকে ব্রিফকেসটা নিতে এগোল, কিন্তু রোহিত হাত সরিয়ে গর্ব ভরে বলল, আমার উপরে হাত বাড়িও না। পুরো দিন তুই কোথায় কি করে বেড়াচ্ছিস আমার সব জানা আছে। আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, অঞ্জলি ধীরে উত্তর দিল। নীরব শান্ত উত্তর, যেন আগুনের তেল ঢালার মতো। রোহিত চিৎকার করে উঠল, বাড়িতে ছিলি? তোর টেবিলে ধুলো কেন আছে? আমার শার্টটা ইস্ত্রি করা নেই কেন? তোর কাজ কি? শুধু বসে বসে বাপের বাড়ির কথা বলা? বাপের বাড়ি কথাটা শুনে অঞ্জলির হৃদয়ে এক তীক্ষ্ণ যন্ত্রণা উঠল। তার পিতামাতা অত্যন্ত গরিব। অনেক স্বপ্ন নিয়ে কঠোর পরিশ্রম করে যা টাকা জমিয়েছিল সেগুলো তারা তাদের একমাত্র মেয়েকে এমন এক ধনী ও ক্ষমতাশালী পুলিশ অফিসারের কাছে বিয়ে দিতে ব্যবহার করেছিল। তারা ভেবেছিল মেয়ে অত্যন্ত সুখী হবে, কিন্তু সুখ অঞ্জলির জীবনে কেবল এক ছায়া ছাড়া আর কিছুই নয়। আজ যদি সে কিছু বলতো, তাহলে তার বৃদ্ধা মা বাবার ওপরে কি কষ্ট নেমে আসবে এটা সে ভাবতেও সে সাহস পেত না। তাই সে চুপ থাকত, সব কষ্ট চুপচাপ সহ্য করত। রোহিত তার চুলের গুচ্ছ ধরে টানতে লাগল। কেন বলছিস না? তোর মুখে কি সেলাই পড়ে গেছে? তোর মতো গরিব বাড়ির মেয়েকে নিয়ে বিয়ে করে আমার জীবন শেষ হয়ে গেছে। তোর বাবা তোকে আমার উপরে ঠেলে নিজে বেঁচে গিয়েছে। প্রতিটি শব্দ যেন তীক্ষ্ণ ছুরি হয়ে অঞ্জলির বুকের মধ্যে ঢুকে পড়ল। তার চোখ দিয়ে অঝরে আত্মনিগ্ন কান্না বেরিয়ে এলো, কিন্তু কাদার সাহস সে পেল না। রোহিত তাকে ঠেলে মাটিতে ফেলে দিল। এইসব নাটক করে আমাকে ছলনা করতে পারবি না। আজ আমার মন খুব খারাপ। উপর মহলে ঘুষ দিতে যাবার সময় পকেট থেকে পুরো টাকা পড়ে গিয়েছে, যা টাকা নিয়ে আয়। ভয়ে কাঁপতে কাঁপতে অঞ্জলি বলল, আমার কাছে তো টাকা নেই। টাকা নেই? আমি তো গত মাসে তোকে 5,000 টাকা দিয়েছি, ওটা কোথায়? ও টাকা তো ঘরের খরচায় টিকিয়েছি। রোহিতের ভারী জুতোর একটা লাথি তার পেটেতে লাগলো। ব্যথায় সে করুণ হয়ে উঠল। রোহিত ঝুঁকে তার চুল ধরেই বলল, আমার চোখের সামনে কথা বল। টাকা তুই কোথা থেকে আনবি সেটা আমি জানি না। 1 ঘন্টার মধ্যে আমাকে 20,000 লাগবে, না হলে আজকে তোকে মেরে ফেলব। এটা বলে রোহিত ভিতরে চলে গেল। অঞ্জলি মাটিতে গড়িয়ে কাঁদতে লাগল। পেটের ব্যথা যতই কষ্ট দিল, তার চেয়েও ভেতরের কষ্ট 1000 গুণ তীব্র ছিল। কি করে সে এই জীবন থেকে মুক্তি পাবে? প্রতিটি মুহূর্ত সে ভগবানের কাছে প্রার্থনা করছিল। কিছুক্ষণ পর যখন ব্যথা একটু কমল, অঞ্জলি কাঁপা কাঁপা হাতে একটা নাম্বার ডায়াল করল। অন্য পাশ থেকে একটা মিষ্টি আওয়াজ উঠল, দিদি, এত রাত করে? সব ঠিক আছে তো? বোনের কণ্ঠ শোনার সঙ্গে সঙ্গে অঞ্জলির সমস্ত ধৈর্য ভেঙে গেল। সে নরমভাবে কেঁদে কেঁদে বলল, প্রিয়া, আমাকে বাঁচাও, আজ ও আমাকে মেরে ফেলে দেবে। প্রিয়া, যিনি ভারতীয় সেনাবাহিনীর একাডেমির কঠোর নিয়মের মধ্যে ছিলেন, তার বোনের করুণ সুর শুনে হঠাৎ এক অন্য জগতে চলে গেল, যেখানে ভয়ের রাজ্য কেবল বিস্তার করছিল। অপমান ও কষ্ট তার চোখের সামনে ভেসে উঠল। বহু বছর আগের সেই রাত, যখন প্রিয়ার বয়স ছিল 15, সে তার দিদির বাড়িতে দেখতে গিয়েছিল।
নতুন পরিবার, নতুন বাড়ি সবকিছুরই একটা অদ্ভুত আগ্রহ ছিল। সেই সময় রোহিত এত ক্ষমতাশালী ছিলেন না। হয়তো প্রিয়ার সামনে তখন তিনি তার আসল চেহারা দেখায়নি, কিন্তু সেই রাতে সব মুখোশ খুলে ফেলল। রাত প্রায় 1টা। প্রিয়া পাশের রুমে ঘুমিয়েছিল। হঠাৎ দিদির চিৎকার শুনে তার ঘুম ভেঙে গেল। ভয়ে ছুটে বাসার কক্ষে দিয়ে গিয়ে দেখল রোহিত অঞ্জলির চুল ধরে তাকে দেয়ালে মাথা ঠুকছে। দৃশ্যটি দেখে পিয়ার রক্ত হিম হয়ে গেল। সে চিৎকার করে বলল, দিদিকে কেন মারছো? ছেড়ে দাও। কিশোরীর এই প্রতিবাদের আক্রমণ রোহিতের বীরত্বের অহংকারে থাবা দিল। সে অঞ্জলিকে ছেড়ে পিছনের দিকে ফিরল। তার চোখ পিয়ার দিকে এসে স্থির হল। তুই আমাকে থামাবি? তুই কি আমাকে শেখাবি আমার স্ত্রীর সঙ্গে কি করব? প্রিয়া ভয় পেয়েছিল, কিন্তু ভয় পেয়ে পিছিয়ে গেল না। সে বলল, আপনি ভুল করছেন। দিদির উপরে হাত তোলার আপনার কোনো অধিকার নেই। এটা শুনে রোহিত এগিয়ে এসে ক্ষমা না চেয়ে অকারণে প্রিয়ার গালে এক থাপ্পড় বসালো। 15 বছরের প্রিয়া সেই থাপ্পড়ের জেরে ছিটকে পড়ল। তার কানে আগুন লাগার মতো অনুভূতি, গাল জ্বালা করছিল অপমানে। রোহিত আঙ্গুল তুলে গর্জে উঠল, অতিরিক্ত বুদ্ধিমান হলি তো তোর পুরো পরিবারকে ধ্বংস করে দেব। তুই জানিস আমি কে? আমি এই এলাকার থানার সিপাই। আমার নাম শুনলেই সবাই কেঁপে যায়। আজ আমি দয়া করে তোকে ছেড়ে দিলাম। পরের বার যদি আমার বিরুদ্ধে কথা বলিস, তোর লাশও কেউ খুঁজে পাবে না। অঞ্জলি ছুটে এসে কাঁদতে কাঁদতে প্রিয়াকে জড়িয়ে ধরল। রোহিতের পায়ের কাছে এসে পড়ল অঞ্জলি। ওকে মেরো না, কিছু বলো না, যা শাস্তি দেবার আমাকে দাও। সেই রাত প্রিয়া কাঁদতে কাঁদতে ঘুমোতে পারেনি। অপমান, ব্যথা এবং রাগে ওর শরীর জ্বলছে মনে হচ্ছিল। সে শুধু অঞ্জলির দিকে তাকিয়েছিল, যার ক্ষত তাকে অত্যন্ত ভয় আর অনুজ্জ্বলতা দিয়েছিল। সেই রাতে প্রিয়ার মনে অঙ্গীকার জাগল, সে বড় হবে, শক্তিশালী হবে এবং এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে রোহিতের মতো শক্তিশালী রাক্ষসও তার কাছে ভয় পাবে। সে তার দিদির উপরে প্রতিটি অত্যাচারের হিসাব নেবে, উক্ত থাপ্পড়ের প্রতিও প্রতিশোধ নেবে। এই শপথই তাকে আজ এখানে নিয়ে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর শক্তি, শৃঙ্খলা, দেশের অখণ্ডতার প্রতীক। প্রতিদিন সেখানে সে নিজেকে গঠন করে নিয়েছে। কঠোর প্রশিক্ষণ, অনবরত পরিশ্রম সবকিছু সে সহ্য করেছে। তার লক্ষ্য ছিল স্থির। তার লক্ষ্য শুধু দেশকে সেবা করা নয়, তার লক্ষ্য ছিল এক দানবকে তার শাস্তি দেওয়া। ফোনের ওপারে দিদির কাদা কণ্ঠে তাকে ফের ডেকে আনল। সে দাঁত চেপে বলল, দিদি, কান্না বন্ধ করো, আমি আসছি। না প্রিয়া, তুই আসিস না। ও যদি জানে তোকেও চুপ করিয়ে দেবে। দিদি, আমি আর ভয় পাই না। তোকে আর এক রাতও ওই নরকের মধ্যে আমি কাটাতে দেব না। আমি আসছি, আমি আসছি। এরপর প্রিয়া ফোন কেটে দিল। তার চোখে আগুন। সে অনতি দূরেই আত্মপ্রস্তুতির মধ্যে ছিল। এখন পরীক্ষা দেওয়ার সময় এসেছে। রোহিত বর্মা, তোর ধ্বংসের দিন গোনা শুরু হয়ে গেছে। পরের ভোরে প্রিয়া বিশেষ ছুটি নিয়ে অঞ্জলির বাড়ি এলো। ঘরটি অদ্ভুতভাবে নীরব ছিল। অঞ্জলির চোখের নিচে কালি, ঠোঁটের কোণে শুকনো রক্তের দাগ, আর শাড়ির আঁচলের ছাওয়ায় লুকানো হাতটিতে মারের দাগ। সবই ছিল। প্রিয়া তাকে দেখে কেঁদে ভেঙে পড়ল। তুই কেন এসেছিস? আমি তো তোকে আসতে বারণ করেছিলাম। প্রিয়া জোর করে তার দিদিকে আলিঙ্গন করল এবং বলল, তোমাকে এই অবস্থায় রেখে আমি একাডেমিতে নিশ্চিন্ত থাকতে পারি না দিদি। রোহিত তখনও থানায় ছিল। প্রিয়া তার দিদিকে সোফায় বসালো। নিজের তৈরি ফার্স্ট এড বক্স থেকে চিকিৎসার সামগ্রী নিয়ে আঘাতে লাগালো। ওষুধ লাগানোর সময় সে শান্ত এবং দৃঢ় কণ্ঠে বলল, দিদি, তোমাকে এখান থেকে চলে যেতে হবে। অঞ্জলি বিস্মিত হয়ে বলল, কি বলছিস? আমি কোথায় যাব? যদি আমার মা বাবা জানতে পারে তো তাদের হৃদয় ভেঙে যাবে। সমাজ কি বলবে? প্রিয়া বলল, সমাজের কথা ভেবো না। এখনো পর্যন্ত কত কষ্ট রয়ে গেছে। কখনো কি নিজের কথা ভেবেছ? আমার ভাগ্য খারাপ। না দিদি, তোমার সিদ্ধান্তই ভুল ছিল। তুমি প্রথম থেকেই প্রতিরোধ করলে ওর সাহস বেড়ে যেত না। কিন্তু এবার নয়, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। অঞ্জলি বলল, তবে ও ছাড়বে না। ও আমাদের মা বাবাকেও ছাড়বে না। প্রিয়ার চোখ কঠোর হলো। তার শক্তির উৎস কি? সে একজন পুলিশ, তার ইউনিফর্ম, তাই না? তাই সে মানুষকে ভয় দেখিয়ে নিজের অধিকার বঞ্চিত করে। আমি ওই রাজ্যের রাজাকে শেষ করে দেব। তুমি একা তার বিরুদ্ধে লড়তে পারবে না। সে খুবই বিপজ্জনক।
প্রিয়া তার দিদির হাত ধরে বলল, আমি আর এই 15 বছরের মেয়ে নেই দিদি। আমি ভারতীয় সেনাবাহিনীর এক ক্যাডেট। আমার প্রশিক্ষণই অর্থনৈতিকতার বিরুদ্ধে লড়াই করা এবং অপরাধীদের বিচার করা। আমি নিজে আইন হাতে নেব না, আইনের দোহাই দিয়ে ওকে দমন করব। আমার কেবল তোর সাহায্য চাই। অঞ্জলির ফিকে মুখে একটু আশা জাগল। প্রিয়া বলল, রোহিত যে ঘুষখোর এবং অত্যাচারী, আমরা তাকে চিনি, কিন্তু আইন প্রমাণ ছাড়া অন্ধ। আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। সে কাকে ঘুষ দেয়, তার কালো উপার্জনের উৎস কি, এসব জানা লাগবে। প্রিয়া তার ব্যাগ থেকে একটা ক্ষুদ্র আধুনিক ভয়েস রেকর্ডার বার করে দিল। নাও দিদি, যখনই সে ফোনে কাউকে সন্দেহজনক কথা বলবে বা বাড়ির কেউ এসে টাকা দেবে, তুমি এটাকে চালু করে দিও। আমি বাইরে থেকে খবর জুটিয়ে আনব। অঞ্জলির হাত কাঁপছিল, তবুও সে রেকর্ডারটা নিল। দিদির চোখে দেখে প্রথমবারের মতো বাঁচার এক প্রত্যাশা দেখল। নতুন পরিকল্পনা শুরু হলো। এখন শুধু তদন্ত নয়, সরাসরি অ্যাকশন, স্ট্রিং অপারেশন। রোহিতকে এমনভাবে ফাঁস করতে হবে যাতে সে পালানোর পথ খুঁজে না পায়। পরিকল্পনা অনুসারে প্রিয়া ও মেজর অংশুল দুর্নীতি নীরবের কমিশন এবং পুলিশের ভেতরের সেলের এক বিশ্বাসযোগ্য উচ্চ অধিকারীকে সাথে যোগাযোগ করল। রোহিতের বিরুদ্ধে সব প্রমাণ তাদের দেখানো হলো। তা দেখে তারা হতবাক। সিদ্ধান্ত নিলেন অপারেশন টিম, দুর্নীতি নীরব কমিশন, পুলিশের সৎ কর্মরতদের যৌথ টিম দ্বারা সম্পন্ন হবে। রোহিতের সবচেয়ে বড় দুর্বলতা ছিল টাকা। তাই তাকে বিশাল অর্থের লোভ দেখানোর পরিকল্পনা করা হলো। তার সূত্র থেকে তাকে খবর পাঠানো হলো এক বড় মাদক কারবারি তার এলাকা দিয়ে একটি বড় কনসাইনমেন্ট পাশ করতে চায়। বিনিময়ে রোহিতকে 1 কোটি টাকা দেয়া হবে। লোভে অফিসার তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। টাকা হস্তান্তরের জন্য একটি নির্জন গোদাম চয়ন করা হলো। দিন ও সময় নির্ধারিত হলো। রোহিত জানালো সে তার কিছু বিশ্বাস পুলিশকর্মী নিয়ে সেখানে উপস্থিত হবে। অপারেশনের দিনে গোদামটিতে সেনা ও পুলিশের সিভিল পোশাকধারী সদস্যদের দ্বারা ঘিরে ফেলা হলো। ভিতরে ও বাহিরে লুকানো ক্যামেরা স্থাপন করা হলো। মোটকার বদলে টাকা ভর্তি ব্যাগে কাগজের টুকরো রাখা হলো, যেখানে প্রকৃত নোট লাগানো ছিল। নির্ধারিত সময়ে রোহিত তার টিম নিয়ে গোদামে ঢুকল। তার মুখে লোভ আর উচ্ছ্বাস ঝলমল করছিল। নেশা তস্করের ভেসে উপস্থিত ছিলেন ইউডির একজন অফিসার। যখন ব্যাগটি রোহিতের হাতে পড়ল, তখন সিগন্যাল দেওয়া হলো। গোদামের সব দরজা বন্ধ হয়ে গেল। প্রলজ্জিত আলো জ্বলে উঠল। রোহিত বুঝে উঠতে পারল না। হঠাৎ করে অস্ত্রধারী কমান্ডার তাকে এবং তার সঙ্গীদের ঘিরে ধরল। হতবাক রোহিত চিৎকার করে বলল, তোরা কে? তুই জানিস আমি কে? অন্ধকার থেকে ধীরে ধীরে এক ব্যক্তি এগিয়ে এলো। সে পুরোপুরি সাজানো সেনাবাহিনীর ইউনিফর্মে, কাঁধে লেফটেন্যান্টের র্যাঙ্ক। তার মুখ লোহার মতো কঠিন। তাকে দেখে রোহিতের চোখ বড় হয়ে গেল। ঠিক তখনই প্রিয়া, সেই অবহেলিত, অপমানিত ছোটবেলার কন্যা, কঠোর অঙ্গভঙ্গিতে রোহিতের সামনে দাঁড়ালো। তার চোখে আর ঘৃণা নয়, বরং শীতল বিরক্তি। সে শান্ত কণ্ঠে বলল, তোমার খেলা এখানেই শেষ, অফিসার রোহিত বর্মা। তুমি শুধু তোমার স্ত্রীর ওপরে অত্যাচার করনি, তুমি তোমার ইউনিফর্ম আর দেশের সতীতাকেও বিক্রি করেছ। তোমাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। রোহিত অবিশ্বাসের চোখে প্রিয়ার দিকে চেয়ে রইল। ক্ষমতার অহংকার, তার গর্ব, সব একসঙ্গে বিস্ফোরিত হলো। সে বুঝল যে সেই মেয়ে যাকে সে একসময় সামান্য থাপ্পড় দিয়ে তার পরিবারকে ধ্বংস করার হুমকি দিয়েছিল, আজ তার ধ্বংসের কারণ হয়ে উঠেছে। সে কেঁপে কেঁপে বলল, তুই আমার সাথে ধোঁকা করলি। প্রিয়া কোনো উত্তর দিল না, শুধু সে মেজর অংশুলের দিকে ইঙ্গিত করল। রোহিত এবং তার সঙ্গীদের হাতকড়া পরানো হলো। ঠিক তখনই গোদামের বাহিরে দাঁড়ানো মিডিয়া ভিতরে ঢুকে পড়ল। ক্যামেরার ঝলকানি চারপাশে আলোকিত করে দিল। একটি দুর্নীতিগ্রস্ত নির্দয় অফিসারের টাকা নেওয়ার সময় ধরা পড়ল। গ্রেপ্তারের দৃশ্য সরাসরি টিভিতে চলতে শুরু করলো। রোহিত বর্মা গ্রেপ্তারের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। একের পর এক মামলা তার বিরুদ্ধে দায়ের করা হলো। অঞ্জলির সাক্ষ্য, অন্যান্য প্রমাণ তাকে আইনের জালে এমন আটক করল যে বেরোবার সম্ভাবনা ছিল না। তার অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো এবং তাকে দীর্ঘ যুগের কারাদণ্ড দেয়া হলো। এই ঘটনাটি পুরো পুলিশ ব্যবস্থা ও সমাজকে তোলপাড় সৃষ্টি করল। এটি প্রমাণ করল শক্তি স্থায়ী নয় এবং যে ভুল করে তাকে একদিন শাস্তি পেতে হয়। পোশাকে লুকানো অপরাধীরাও আইনের ঊর্ধ্বে নয়।
অঞ্জলি তার বাড়ি ছেড়ে তার মা বাবার কাছে ফিরে এলো। শুরুতে সমাজের কটু কথার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল। সে আবার পড়াশোনা শুরু করলো এবং নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। তার মুখ থেকে বহু বছরের ভয় আতঙ্ক মুছে গেল। তার বদলে আত্মবিশ্বাস ও শান্তি ফুটে উঠল। এক সন্ধ্যায় প্রিয়া ও অঞ্জলি তাদের পুরনো বাড়ির ছাদে চা খাচ্ছিল। আকাশ লালিমায় রঙিন। অঞ্জলি তার বোনের হাত চেপে ধরে বলল, তোর জন্য আজ আমি নতুন জীবন পেয়েছি প্রিয়া। তুই শুধু আমার বোনই নস, তুই আমার মুক্তিদাতা। প্রিয়া মৃদু হেসে বলল, আমি তো কেবল আমার কর্তব্য পালন করেছি দিদি। একদিকে সৈনিক হিসাবে দেশের প্রতি, অন্যদিকে বোন হিসাবে তোর প্রতি। আর বন্ধুরা, যদি আপনাদের এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চাপুন, তাহলে আগামী সমস্ত সত্য ঘটনা আপনার কানে পৌঁছাবে। ধন্যবাদ।